আমি বলি এ কাব্য সভায় তারা হরি নাম করে। তাই পাগল একটা গানে বলেছে না, ঊর্ধ্বরেতে গোপীর ভজন পাগল হলাম তাই শুনে। ঊর্ধ্বরেতে কি কথাটা বলে রাখি, লিঙ্গমূলের নিম্ন স্তরে গুচ্ছদ্বারের কিছু পরে মূলাধারে কুলকুণ্ডলিনী বিরাজ করে। ও বাবা, তাই হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, এই যে নিশান ডঙ্কা হাতে ধরে তারা হরি নাম করে। কেমন করে? হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় 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 হরি বল। একবার উলুধ্বনি, একবার হরিধ্বনি। হরি বল জয় হরি বল হরি বল জয় হরি বল হরি বল জয় হরি বল। এই যে হরিনাম, বাবা, এই হরিনাম করতে করতে কি হয়? লিঙ্গমূলের নিম্ন স্তরে গুচ্ছদ্বারের কিছু পরে মূলাধারে কুলকুণ্ডলিনী ঊর্ধ্বগামী হয়। কি করে? আমার অশ্বিনী গোসাই বলেছে গানের ভিতরে, অশ্বিনী গোসাইয়ের গান যদি কেউ একটু বুঝতে পারে তার ভজন সাধন লাগে না রে। কোন গানটার ভিতরে বলুন তো? সুখলনা বসত করে নবরত্নের ঘরে, ঘরে কালকামিনী দিন রজনী চিন্তা নলে দগ্ধ করে। সূক্ষ্ম অবস্থায় সেখানে একটা পদ আছে, কি? বাম দক্ষিণের অভিসম খিতি অপ্তেজ মরুদ্বম পঞ্চতত্ত্বে পুরে দম রেখেছে মন্দিরে। ও তার আগম নিগম জানলে পরে আব্রহ্মভেদ করতে পারে নবরত্নের ঘরে। এই যে আগম আর নিগম, 24 ঘন্টার ভিতরে কি আগম নিগম করছে? এই যে বায়ু। তাই মতুয়া যারা হরি বল 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 হরি বল, এই যে বায়ুকে কন্ট্রোল করছে, বায়ুকে কন্ট্রোল করে যখন ধাক্কা দেয় ওটা নিম্ন গতি থাকে না, কুলকুণ্ডলীর ঊর্ধ্বগামী হয়ে যায়। তাই পাগল বলছে ঊর্ধ্বরেতে গোপীর ভজন পাগল হলাম তাই শুনে। তাই মতুয়ার বাজারে তারা কত গোপী আর কত কপি, তারা এক দলে হয়েছে জোড়া। ও বাবা, শুনে যান আপনারা। তাই হরিনাম করছে। আর অশ্বিনী বলছে বাম দক্ষিণের অভিসম। এই যে 24 ঘন্টার ভিতরে 8টি প্রহর 21,600 বারে, একবার ঘরে একবার বাইরে, এই যে 24 ঘন্টার ভিতরে নিঃশ্বাস যাওয়া আসা করে, এই জায়গাটায় দাঁড়িয়ে আমার তারককর্তা বলেছে পালিবে গারস্থ ধর্ম লইয়ে নিজ নারী, গৃহে বসে ন্যাসীবান প্রস্তি ব্রহ্মচারী, লীলামৃতে পরিষ্কার লেখা আছে। বাবা, নারী নিয়ে ব্রহ্মচারী তারা হয় কি করে? পালিবে গারস্থ ধর্ম লয়ে নিজ নারী, গৃহে বসে ন্যাসী বানপ্রস্থি ব্রহ্মচারী। ন্যাসী আগম আর নিগম। বাবা, এই যে যাওয়া আসা করছেন তারা সন্ন্যাসী। ন্যাসী মানে 24 ঘন্টার ভিতরে ওই বায়ু যখন ভিতরে প্রবেশ করে, বায়ুকে কন্ট্রোল করে দমের ঘরে তাদের কুম্ভক পূর্ণ হয়ে যায়, তারা ন্যাসী বানপ্রস্থি ব্রহ্মচারী হয়ে যায়। ওই বিন্দুকে ধারণ করেছে যারা যারা, প্রত্যেকে চাঁদের উপাধি পেয়েছে তারা। তাই গোলকচন্দ্র ওই বিন্দুকে ধারণ করলে সহস্রারে খরযুক্ত ব্রহ্মরন্ধ্র বরাননে পিত্তানন্দময় স্নানং যস্যৈব মধ্য সাধকং। আমি বলি সভা পরে এই যে দ্বিদল পদ্মের উপরে আমার অশ্বিনী ঘোষ কর্তা বলেছে, ও বাবা, পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে, লয়ে রাসেশ্বরী রাজবিহারী সেখানে মহারাজ করে। যে জন অটল মানুষ প্রেমে বেহুশ সেই করে রূপ ধারণ। এই যে বিন্দুকে দ্বারা ধারণ করে অটল দেশে তারা বিরাজ করে। জানিকে নিয়ে ব্রহ্মজ্ঞানী তারা হয়ে যায়। তাই ন্যাসী বানপ্রস্থি ব্রহ্মচারী, পালিবে গারস্থ ধর্ম লয়ে নিজ নারী, ন্যাসী বানপ্রস্থি ব্রহ্মচারী তার মধ্যে রয়। ব্রহ্মজ্ঞানী তারা হয় গোলক তারক মহানন্দ, নিশান ডঙ্কা প্রেম তরঙ্গ। তারা নামে প্রেমে জগত মাতায়, মুখে জয় হরি বল গৌর হরি বলে, মুখ ভাষায় নয়নে জলে। আমার কেষ্ট খেপাও সেই লীলা দেখায়। আরে মনোহরের বাড়ি আমার কেষ্ট খেপা যায়, মনোহর মনে নাই তোমার। আমি বলি এ কাব্য সবাই, মনোহর যখন বহুদূরে গান গাইতে যায়, মধুমতির মধ্যে ঘুর পাক এসে গেছে, ঘূর্ণি বায়ু যখন এসে যায় কঠির ঝড়ে, মনোহরের তরি প্রায় ডুবু ডুবু হয়ে যায়। এই গণেশ পাগল ছিল মনোহরের ঘরে, ডাক দিয়ে বলেছিল, ও রাঙামামি, রাঙামামি রে,
ওই শালা মরল, ওই যে তাড়াতাড়ি একটা দামা দে। আমি বলি সভা পরে ওই তারা পাগল হয় চরাচরে, তখন ওই ধানা ধরে মনোহরের উঠোনে জল ফেলায়, আর মনোহরের ডুবোতরি আমার পাগল সেখানে জাগৃত করে যায়। এই যে অলৌকিক লীলার অধিকারী, তারা হয়ে যায় গোলক তারক মহানন্দ। গণেশ পাগল এই ধরায় মুখে জয় হরি বল গৌর হরি বলে প্রেমের সিন্ধু তীরে দাঁড়ায়। আমি বলি সভা পরে একটা গান গাই আসরে, এবার বলবো গানের সুরে সুরে, শুনবেন যত ভক্ত সুধী চয়। ও বাবা, নারী নিয়ে ব্রহ্মচারী হও, তাহলেই সব গন্ডগোল মিটে যাবে। ঘরে খাবার থাকলেই খাওয়া যায় না রে বাবা, একটু হিসাব করিয়ে খাও। সাধু হতে হলে, সাধু যদি হতে চাও, এক একজন ব্রহ্মচারী হও। ওই বিন্দুকে ধারণ করো। মাসে একদিন, দেখো না লীলামৃতে হিসাব আছে, মাসে একদিন, বৎসরে 12 দিন। যদি পারো তার থেকে একটু কমাতে চেষ্টা করো, মায়ের কাছে হয়েও না ঋণ। বাবা, লীলামৃতে গারস্থ আশ্রমে নীতি শিক্ষা, ওখানে পরিষ্কার সিদ্ধান্ত আছে। কি আছে? পাপ নয় দূরে কোথা, পাপ নিজ ঘরে, নিজ নারী নিয়ে জীব নিত্য পাপ করে। বুঝেছ বাবা? আমার গুরুসাদ ঠাকুরের কাছে একজন যাই, কয় বাবা ভালো হবো কিসে? কয় হারামজাদা তুই ভালো হ, তাহলেই ভালো হবি। আবার কিছুদিন পরে যাই বলতেছে, কয় বাবা ভালো হবো কিসে? কয় তুই নিজে ভালো হ, তারপরে ভালো হবি। যখন বার্ধক্য মানে বুড়ো হয়ে গেছে, আর কাজ করতে পারতেছে না, কাজকর্ম সব বন্ধ হয়ে গেছে, তখন লাঠি ভর দিয়ে মাজা কুজো করে যাই, কয় বাবা এখন ভালো হয়ে গেছে। কয় কর্তা এখন তার মারাতে পারো না, এমনি ভালো হবা। ও রে কায়দা রে, যৌবন জোয়ার একবার আসে রে, চলে গেলে আর আসবে না। বাবা মতু হও আর কৃষ্ণ ভক্ত হও, বৈষ্ণব হও, দুঃখ নাই, ধর্মকে ধারণ করো। আমার সত্য কথা মনে পড়ে যায়, বিচরণ পাগল একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, এক বাড়িতে একটা ছেলের কালা জ্বর হয় না, ওই যে বহুদিনের পুরাতন জ্বর, ছেলেটা প্রায় মরিয়ে যায়। তা বিচরণ পাগলটা দৌড়ে নিয়ে গেছে তার বাড়িতে। কয় বাবা আমার সোয়ালটা মরিয়ে যাচ্ছে, তুমি একটু বাঁচাও বাবা। কয় এই তোরা আমার ওঝা বানাবি নাকি? কয় না, তুমি বাবা গুরুচন্দ্রের ভক্ত, বাবা তোমাকে আশীর্বাদ করেছে, তুমি শুয়ে দিলেই আমার সোয়ালটা ভালো হয়ে যাবে, একটু বাঁচাও বাবা। তা বিচরণ পাগলটা দৌড়িয়ে তার ঘরে নিয়ে গেছে। ভাই কোথায় তোর ছেলে শুয়ে রইছে? যাইয়ে দেখি ওই ছেলেরে ধরিয়ে যাইয়ে পুকুরের ঘাটে চলে যায়। আমার বিচরণ দেখো কি খেলা শিক্ষা দেয়। বিচরণ করিছে কি, ওই সোয়ালটারে দৌড়িয়ে মশাই পুকুরের জলের মধ্যে চুবচ্ছে। এমনি আজকে 4-5 মাস জ্বরে মরিয়ে যায়। তারপরে বিচরণ উল্টো খেলা দেখায়, যাইয়ে সোয়ালটারে দৌড়িয়ে মশাই জলের মধ্যে চুবচ্ছে আর কি। চুবইয়ে টাইনে তোলে, কয় এই গেছে, জ্বর গেছে। আবার এক চুবনি দেয়, কয় জ্বর গেছে। চুবনি খাইয়ে কয় গেছে। কয় সত্যি বলতেছিস তো? কয় হ্যাঁ পাগল গেছে। মার কাছে ছুরিয়ে মারছে, ওই জায়গার থেকে পাগল ছুরিয়ে মারছে, মনে হয় যেন সোলার মতন গিয়ে মায়ের কোলে পড়লো। হ্যাঁ মা, ওরে দেখতি তেঁতুল আছে, ওরে পুরনো তেঁতুল থাকলে একটু লঙ্কা জাল গোলাইয়ে পান্তা বাদ দে। খাওয়ার সাথে সাথে বিচরণের পরশে সেরে গেছে। ওই পাশের বাড়ি আবার ওই তেলীয় গোসাই আছে, একদল আছে না, ওই তেলীয় গোসাই তাজা মোটা। কয় সেই বিচরণ পাগলটা দেখাতে গেছে, কয় না আমারে তোমরা সহে দাও না নাকি, আমার গোসাই টাহে না নাকি? এবার পাশের বাড়ি কয় আমারে গোসাই লাগে না, পাশের বাড়ি আর একটা ওইরকম জ্বর হয়েছে। তো কয় বিচরণ রে আনতে যাব কি, ওই গোসাইয়ের কাছে নিয়ে যাই। গোসাইয়ের কাছে নিয়ে গেছে, গোসাই দেখিছে বিচরণ পাগল জলে চুবইছে। ওটাই যাইয়ে ওই সেই সোয়ালটা ধরে জলে চুবইছে, 2-3 চুবনি খাইয়েছি, তুই পড়ছে। বিচরণ পাগল তো বাঁচায় তার সাধনায়। বাবা
সাধু যার মধ্যে প্রেমের মধু। সাধু হয় কারা? এই বিন্দুকে ধরে রেখেছে তারা। তাই আমার পাগলের কথা, কালিতে দুলিতে বিন্দুতে সই। বুঝেছেন? হারাইয়ে গেলে আর পাওয়া যাবে না। যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসবে না। কায়দা আছে রে বাবা। ওই 4-5টা বিয়ে করবার, হরি কথা কৃষ্ণ কথা কওয়া কাজ হবে না। ধৈর্য রাখো, হারাইয়ে গেলি আর পাবা না। অকুল দরিয়ার মাঝি রে, ওরে মাঝি পার করো আমার ঝড় বাদলে ঘর বাড়ি হীন রে। একবার গণেশ পাগল চলার প্রথম হারিয়ে গেছে রে, সেই না নদী ওরে কিনারে। এই মায়া নদীর কিনারে এসে সব হারাইয়ে গেলে হবে না বাবা। পাগলরা চাঁদের উপাধি পায়, ওই বিন্দুকে ধারণ করে পাগল গোসাই দ্বারা চন্দ্র উপাধি ধরে। তাই গোলক চাঁদ, হীরামন চাঁদ, বদন চাঁদ, গোপাল চাঁদ, গণেশ চাঁদ, ওই বিন্দুকে ধরো বাবা। হারাইয়ে গেলে আর তাকে পাবা না বাবা। সাধুর কাছে গেলে, সঠিক সাধুর কাছে গেলে তারা বাঁচতে পারে, এমন শিক্ষা দেবে তোমারে, সেই শিক্ষার গুণে বাঁচবার মন্ত্র পাওয়া যায়। বাবা ধ্বংস হবে না, এমন শিক্ষা আছে, তোমার জানতে হবে। যাও সাধুর কাছে। কোন পথ হতে আমি কোথায় যাব রে? ওরে এই চোখে যায় না কিছু কিছু দেখা, ওরে ঝড়ের রাতে কান্দি কান্দি পথে রে, ওরে সাথে কেউ নাই, আমি একা। বাবা টিনারটা একটু ক্লিয়ার হচ্ছে না, আর একটু সামান্য সুর বাড়িয়ে দাও। জয় হরি বল। কোন পথ হতে আমি কোথায় যাব রে? ওরে এই চোখে
যায় না কিছু, সত্যি কিছু দেখা। ওরে ঝড়ের রাতে কান্দি, কান্দি পথের অগণেশ, ঝড়ের রাতে কান্দি পথের, ওরে সাথে কেউ নাই, আমি একা। ওরে এই ছিল মোর কর্মে লেখা রে, দয়াল ডাকি এখনো আমি তোমারে, সত্যি কথা বাবা, যেখানে ভক্তের আগমন ঘটে সেই জায়গাটাই তো মহাতীর্থ বটে। আজকে আপনাদের এই আসরে কেষ্টখ্যাপা গণেশ পাগল সব জায়গায় বিরাজ করছে, এই ভক্তদের মাঝে বিরাজ করছে। আজকে আমার পাগলের ধামে, এখানে পাগলের কাছে যে যা চায় সে তাই পায়। আমি কিছু সময় আগে দেখেছিলাম পাগলের ধামে যে যা চেয়েছে মানসিক করেছে আমার পাগল পূর্ণ করে দিয়েছে। আজকে এই আসরে এটা নববৃন্দাবন, এটা নব ওরাকান্দি, এটা নবদ্বীপ। আজকে আমরা এই পূর্ণ ধামে এসেছি। এই ব্রজের ধুলি কেউ যদি নিতে পারে তুলি, এই ব্রজের ধুলিতে আমার পাগল বিরাজ করছে। একবার জয় হরি বল, গৌর হরি বল। এই ভক্তের চরণে কেউ যদি সভক্তি সচন্দনে এই আসরে ভক্তের কাছে চেয়ে নিতে পারে, এমনকি মহাব্যাধিও যদি তার থাকে, আজকে এখানে আমার কেষ্টখ্যাপা এখানে আছে, আজকে আমি নিত্যানন্দ সরকার হয়ে বলছি, আজকে আপনাদের এই আসনে যদি মহাব্যাধি ক্যান্সারও কারো থাকে, একবার এই ভক্তের চরণ ধুলি নিলে, এই ব্রজের ধুলি নিলে, এই কবিগানের আসর থেকে মহাব্যাধি মুক্ত করে তারা গৃহে ফিরে যাবে আমার কেষ্টখ্যাপা গণেশ পাগলের কৃপায়। জয় হরি বল। ওরে কোন পথ হবে একে তো এই আধার রাতি রে, আরে তাতে অন্ধ মোর অন্ধ মোর তুই আখি, আর দয়া হরে ক্লান্ত দেহে হরে মনে রে, হরে দয়াল আমি তোমারে ডাকি। একবার গণেশ পাগল প্রেমানন্দে হরি হরি বলো, জয় পাগল, জয় পাগল রে। একে তো এই আধার রাতি রে, হরি তাতে অন্ধ মোর দুই আখি, হরে ক্লান্ত দেহে শ্রান্ত মনে রে, হরে দয়াল আমি তোমারে ডাকি। আমি ছিলাম বাকি, হলেম বাকি রে। জয় পাগল, জয় পাগল, জয় পাগল।
কাছে যাও বাবা। ভক্তের চরণে কোটি কোটি দেবতা বিরাজ করছে, আমার পাগল এই আসনে বিরাজ করছে, এই ভক্তদের মধ্যে আমার গণেশ পাগল আছে। একবার জয় হরি বল, গৌর হরি বলে একবার ভক্তের চরণ ধুলি। আমি কোন পথ হতে কেউ দিল না কানা করি রে, এই সাধু গুরুর, এই সাধু গুরুর চরণ ধুলি রে। জয় পাগল, জয় পাগল। এখনো বঞ্চিত সেই সম্ভারে অনাদি ভয়ে ওগো বন্ধু রে, আমি তোমার কি কব, ওরে তুমি নাকি দয়াল, দয়াল মাঝি রে, ওরে আমার নিকরে বান্ধব। ওরে অনাদি কয়ে ওগো বন্ধু রে, ওরে দয়াল আমি তোমার কি কব, ওরে তুমি নাকি দয়াল মাঝি রে, ওরে আমার নিকটে বান্ধব। আমি ওপারে কি এপারে রপরে, বন্ধুরে ও তুমিরা আখিয়ছ শরণ ধারে, আরে মাঝি পার তাই সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বধর্ম সার। যারা সাধু দেহটাকে সিদ্ধ করেছে পরস্পর, সাধনায় যারা উন্নত শহরে, ওরে যে জন চলে যায় কৃষ্ণ ভক্ত হোক
হরিচাঁদ ঠাকুরের ভক্ত হোক, রাম ভক্ত হোক, শিব ভক্ত হোক, কালী ভক্ত হোক, গণেশ পাগলের ভক্ত হোক, তারা সাধু হয়ে যায়। তারা সর্বধর্ম সমন্বয়ে চলছে। তাই দ্বাদশ আজ্ঞার মধ্যে আছে কাহারও ধর্ম নিন্দা করিবে না। প্রতিনিয়ত বাবা মাকে পুজো করো। বাবা মা জ্যান্ত দেবতা। বাবা মা এই দেহটা দিয়েছে, এই দেহটার বিন্দু সত্তাকে ধারণ করো, যেটা ধর্ম, ধৃধাতু মন প্রত্যয় ধর্ম। আর সাধু সঙ্গ করো আর হরিনাম করো, তাহলেই তুমি সাধুকে চিনতে পারবে। পরিষ্কার করে জবাব দিলাম বাবা। এরবার গুরুচাঁদ ঠাকুরকে কেন জাতির জনক বলা হয়? আমাদের জন্য কি করেছে আমার গুরুচাঁদ ঠাকুর? বাবা, এটা মহাপুরাণে আপনারা পাবেন। দেবের দেব মহাদেব একদিন গোলকে গিয়েছিল। কেন গেল? আমার গোলকপতি চিন্তা করেছিল যে আমি ভক্ত হয়ে ভগবানের সাধনা করব। আর দেবের দেব মহাদেব তিনি ভেবেছিল আমিও ভক্ত হয়ে ভক্তের ভগবানের সাধনা করব। তাই হেঁটে হেঁটে আমার দেবের দেব মহাদেব গোলকে চলে যায়। আপনারা বসে বসে শ্রবণ করুন বাবা, এটা সভায়। গোলকে যখন চলে গেল গো ও পাগল রে, পাগল মনুয়ারি ও পাগল রে, পাগলা ওরে গোলকে যখন চলে গেল, আমি কথাটি বলে যাই, আপনারা বসে বসে শ্রবণ করবেন ভক্তগণ সবাই। গোলকে ভোলানাথ গিয়ে বলছে বাবা, আর অনাদিরাদি গোবিন্দ বলছে বাবা তুমি কেন এসেছো? গোলক বিহারী হরি বললেন। আর শিব ঠাকুর বলল বাবা আমার একটু ইচ্ছা যে আমি ভক্ত হয়ে ভগবানের সাধনা করব। বলছে বেশ, তোমার যা ইচ্ছা আমারও তো তাই ইচ্ছা। বলছে বাবা তুমি আমার আশা পূর্ণ করে দেবে? বলছে তুমি আমার আশা পূর্ণ করবে? বলছে হ্যাঁ বাবা, তুমি যদি আমার আশা পূর্ণ করো তাহলে আমি তোমার আশা পূর্ণ করে দেব। বলছে বেশ, তুমি কবে পূর্ণ করবে? বলছে ঠিক আছে বাবা, সময় হলে পূর্ণ করব। তাই দুর্গার কুলে এবং কোলে গণেশ রূপে জন্মগ্রহণ করলেন গোলক বিহারী হরি। দুর্গার ছেলে হয়ে ভোলানাথের ঘরে গণেশ রূপে জন্মগ্রহণ করলেন। তাই গণেশ পূজা বৎসরের প্রথম প্রতি ঘরে ঘরে হয়। বাবা তখনও বলেছিল শিব ঠাকুর বাবা আমার ইচ্ছা পূর্ণ হবে কবে? বলছে কলির শেষে লীলা হবে দুইবার, কলির শেষে ওই স্বর্ণকোণে যেতে হবে তোমার। কলির শেষে ওই স্বর্ণকোণে তুমি আমার কাছে যাবে, আমি যুগল রূপে থাকিব, তুমি আমাকে সেদিন পাবে। সংহার কর্তা তুমি সেদিন গুরুচাঁদ হয়ে যাবে। এই দলিত নির্যাতিত লাঞ্ছিত তাদের আপন করতে তোমাকে যেতে হবে। তাই 1846 সালে মনে রাখবেন 1846 খ্রিস্টাব্দে আমার গুরুচাঁদ হয়ে এলো কৈলাস বিহারী দেবের দেব মহাদেব এবার এলো। শাস্ত্রে প্রমাণ রেখে আমি বললাম সভা পরে একবার হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরি বল পবিত্র আসরে।
তাই 1846 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন দেবের দেব মহাদেব গুরুচাঁদ রূপে। বাবা 1853 খ্রিস্টাব্দ যখন এলো, 46 থেকে 53, আমার গুরুচাঁদ ঠাকুরের 7 বৎসর বয়স তখন হয়েছিল। গুরুচাঁদ ঠাকুর চিন্তা করলেন, এই দলিত, নির্যাতিত, লাঞ্ছিত, দুঃখিত, সেখানে কিন্তু কোনো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নমশূদ্র তিনি কিন্তু ভাগ করে কোনো কথা বলেনি। তিনি বললেন কি, সর্বধর্ম সমন্বয়ে, ভগবানের কাছে সবাই সমান। তিনি বললেন কি, যে দলিত, নির্যাতিত, লাঞ্ছিত, দুঃখিত যারা, তাদের মধ্যে আগে দরকার কি, বিদ্যা। তাই আমার গুরুচাঁদ ঠাকুর পদ্মবিলা দশরথের বাড়িতে তার পাঠশালায় শিক্ষা অর্জন করবার জন্য গিয়েছিল। তারপরে সেখান থেকে গোলক কীর্তনিয়ার ঘরে গেল। তারপরে আমার গুরুচাঁদ ঠাকুর চিন্তা করলেন, এই জাতিকে উদ্ধার করতে হলে আমার একটু উচ্চ শিক্ষার দরকার। তাই বাবাকে ডাক দিয়ে বলেছিল, বাবা এই ওড়াকান্দি চতুর্পার্শ্বে যত হায়ার কাস্ট, উচ্চ বর্ণের যে স্কুল কলেজগুলো আছে সেখানে গিয়ে দেখো আমাকে একটু ভর্তি করা যায় কিনা। মনে রাখবেন কথাগুলো। সেই দিন হরিচাঁদ ঠাকুর গিয়ে ফিরে এসেছিল, কোনো উচ্চ বর্ণের স্কুলে আমার গুরুচাঁদ ঠাকুরকে শিক্ষার ব্যবস্থা করল না। এই সাল কলা বাঁধা বামুনের দল এখনো পর্যন্ত করে যাচ্ছে সেই কৌশল। বাবা আজকে আমি করি বর্ণনা, শ্রবণ করুন সুধীজনা। সেই দিন গুরুচাঁদ ঠাকুরকে একটু জায়গা দিল না। উচ্চ বর্ণের ছেলে, কায়স্থের ছেলে, গিরিশ নাম করে একটা ছেলে এসে বাবার কাছে বলেছিল, বাবা আমি কলকাতায় কাজ করে কিছু পয়সা উপার্জন করেছি, মনে আছে ভাবো, আমি সেই পয়সা দিয়ে আজকে আমাদের জন্য একটা স্কুল গড়ে দেব। এই উচ্চ বর্ণের পণ্ডিত, সায়া সাজা পণ্ডিত যারা, তারা বলেছিল, এ গিরিশ তুই কায়স্থের ছেলে, তোর কুলটা উঁচু, ওরা হচ্ছে নিচু। এই নিচু কুলের জন্য তুই যদি স্কুল গড়ে দিস, ওদের মধ্যে যদি শিক্ষার আলো পৌঁছে যায়, তাহলে তোদের বাড়ির মোট বইবে কে, তোদের বউদের কাপড় কেচে দেবে কে? ওরে ওদের শিক্ষার ব্যবস্থা করিস না, ওদের শিক্ষার ব্যবস্থা করিস না। তাই গিরিশকে দেওয়া হলো না স্কুল গড়তে। সেই পয়সা দিয়ে দাতব্য চিকিৎসালয় করলেন। বাবা আজকে কত বড় ব্যথা। তাই গুরুচাঁদ ঠাকুর এই ব্রাহ্মণদের গ্রন্থ দেখবেন, বামুনদের গ্রন্থ, ব্রাহ্মণ না, ব্রাহ্মণ আলাদা জিনিস। সম দম তপ শৌচ কান্তি রাজ্য মেবাচ জ্ঞান বিজ্ঞান মস্তিকং ব্রহ্ম কার্য সদাভাজ। এই 9টা গুণ যাদের মধ্যে পরিপূর্ণ রয় তারাই তো খাঁটি ব্রাহ্মণ, তাছাড়া নয়। আর ওই বাইরের যে সুতো দিয়ে ক্রস বেল্ট, বাবা ও থাকলেও হয়, না থাকলেও হয়, ওর কোনো দরকার হয় না। ওগুলো তো বাজার থেকেই কেনা যায়। খাঁটি ব্রাহ্মণ ব্রহ্মকে জানায় ওতে ব্রাহ্মণ। আজকে কি করলেন? আমার গুরুচাঁদ ঠাকুরকে ভর্তি করতে দেওয়া হলো না। তাই বামুনদের গ্রন্থ মনুসংহিতা, সেই গ্রন্থ এখনই আমার মোবাইলে পাবেন, কিংবা আপনারা গ্রন্থ দেখবেন। সেই গ্রন্থ পরিষ্কার সেখানে লেখা আছে, এই শূদ্রকুলে, এই দলিত, নির্যাতিত, লাঞ্ছিত, দুঃখিত এই শূদ্রকুলে যদি একটা সুসন্তান জন্মগ্রহণ করে, তাকে গোপনে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে জলের মধ্যে চুবিয়ে মারা হবে। পরিষ্কার মনুসংহিতায় লেখা আছে। এই যে শূদ্র যদি বেদ
উচ্চারণ করে, তাহলে তাদের জিহ্বাটা টেনে ছিঁড়ে দেওয়া হবে। এই শূদ্রদের বেদ উচ্চারণ করলে জিহ্বাটা ছিঁড়ে দেবে। আর শূদ্ররা যদি বেদ শ্রবণ করে, তাহলে কানে গরম তেল ঢেলে দেওয়া হবে। এই যে আপনারা বসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন, এই উচ্চ বর্ণের এমনই ব্যবস্থা ছিল। আজকে আমার হরিগুরু চাঁদ যদি এই সমাজকে জাগৃত না করত, এখনো আমাদের পেশিত করত, আমার মাথায় কাঁঠাল ভেঙে খেত, আমাদের এই কবি গান শোনার শক্তি আসতো না, আমাদের মন্দিরে পুজো করার অধিকার আমাদের হতো না। আমাদের ঘরে ঘরে এমএ পাস, বিএ পাস, হাজার হাজার শিক্ষা ব্যবস্থা, আজকে ঘরে হাজার হাজার চাকরি করছো। আজকে আমার গুরুচাঁদ ঠাকুর যদি এই শিক্ষা আন্দোলন না করতো, তাহলে তোমাদের এই চাকরি করা লাগতো না। আজকে গুরুচাঁদ ঠাকুর এই সমাজকে উন্নত করেছে বলে হাজার হাজার চাকরি করছো, হাজার হাজার স্কুল কলেজে যাচ্ছ। আমার গুরুচাঁদ ঠাকুর বলেছে, প্রয়োজন হলে করো ভিক্ষা, ছেলে মেয়েকে দাও শিক্ষা। ও বাবা, একবেলা না খেয়ে থাকো, তবু ছেলে মেয়েকে স্কুল কলেজে পাঠাও। একদিন তোমার এমন ছিল, এই পোশাক গায়ে দেওয়ার অধিকার ছিল না। মণিসংহিতায় পরিষ্কার লেখা আছে, এই জুতো পায়ে দেওয়ার অধিকার ছিল না, ছাতা মাথায় দেওয়ার অধিকার ছিল না। আজকে গুরুচাঁদ ঠাকুর এসেছে, তাই তোমার এই সমাজের কুলে আজকে তোমরা স্কুল পাঠশালায় পড়ছো, হাজার হাজার শিক্ষা গ্রহণ করছো। এটা কিন্তু কৃষ্ণ চাঁদও করেনি, আমার রামও করেনি, আমার চৈতন্যদেব একটু চেষ্টা করেছিল, পারলেন না। এই যে আজকে তোমরা কৃষ্ণ ভক্ত হও, আর গৌর ভক্ত হও, রাম ভক্ত হও, শ্যাম ভক্ত হও, আমার গুরু চাঁদের 1911 খ্রিস্টাব্দের কথাটা মনে রাখবে। 1911 খ্রিস্টাব্দে তোমাদের চণ্ডাল বলে গালি দিত। এই ব্রিটিশ সরকার মিট সাহেবের সহযোগিতায় ব্রিটিশ সরকারের সঙ্গে লড়াই করেছিলেন ফরিদপুর ডিস্ট্রিক্টে আমার গুরুচাঁদ ঠাকুর। 1911 খ্রিস্টাব্দে তোমাদের চণ্ডাল বলে ডাকত। সেই চণ্ডালটা মুছে দিয়ে নমশূদ্র টাইটেলটা লিখে দিল ব্রিটিশ সরকার। এটা কৃষ্ণচাঁদ করেনি, তোমার গৌরচাঁদ করেনি, তোমার রামচন্দ্র করেনি। আজকে তোমরা কৃষ্ণ ভক্ত হও, তাতে আমার দুঃখ নাই। তোমরা তুলসীর মালা গলায় দাও, তাতে দুঃখ নাই। কিন্তু আমার গুরুচাঁদ ঠাকুরের আদর্শটাকে তোমরা চিন্তা করো। এই যে ঘরে যে তোমরা মন্দিরে পুজো দিচ্ছ, এই যোগ্যতাটা তোমাদের ছিল না। এটা একমাত্র আমার গুরুচাঁদ ঠাকুর আমাদের মধ্যে এসেছিল বলে আজকে ঘরে ঘরে পুজো দিচ্ছ, ঘরে ঘরে শাস্ত্র পড়ার অধিকার পেয়েছ, ঘরে ঘরে হরিনাম করার অধিকার পেয়েছ, ঘরে ঘরে স্কুল পাঠশালায় পড়ার অধিকার পেয়েছ। আজকে জয় হরি বল, গৌর হরি বলে নাচার ক্ষমতা পেয়েছ। আজকে আমার গুরুচাঁদ ঠাকুর তোমাদের মধ্যে এসেছিল বলে। তাই এবার তোমরা ভাবো যে আষাঢ় মালা গলায় দিয়ে নিশান ডঙ্কা নিয়ে নাচবে না মৃদঙ্গ বাজিয়ে হরে কৃষ্ণ করবে। এটা তোমরা ভেবে দেখো। নিজের বাবাকে বাবা বলবে না মেশোকে বাবা বলবে? পরিষ্কার সিদ্ধান্ত। তাই আমার গুরুচাঁদ জাতির জনক, বললাম সভা পরে। বাবা, অনেকে বলে কি হরিচাঁদ ঠাকুর মরা মানুষ বাঁচাতে। আরে না রে বাবা, মরা মানুষ বাঁচাইছে তার ভক্তরা। আরে কায়দা রে, গোলক তারক মহানন্দ, এক একটা করে যদি বলতে যাই অনেক কথা। বাবা, এরা বাঁচাইছে মরা মানুষ, পাগলরা। কিন্তু আমার হরিগুরুচাঁদ বাঁচিয়েছে কে? একটা জাতিকে বাঁচিয়েছে, যাদের রাস্তায় চলার অধিকার ছিল না রে বাবা। বলতে গেলে অনেক কথা, যেটুকু সিদ্ধান্ত দিলাম আপনারা এইবার হরিগুরুচাঁদ বলে নিশান ডঙ্কা হাতে তুলে ঘরে ঘরে বাবা মাকে পুজো করো। বাবা মাকে পুজো দাও, জ্ঞান্ত দেবতা দেবী প্রত্যেকটা ঘরে ওই বাবা মাকে পুজো করে, ওই বিন্দুকে ধারণ করে, ঘরে ঘরে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে একবার জয় হরি বল, গৌর হরি বলে তোমরা দলে দলে চলো। মানে বলছে
আমার এই কথাগুলো পালন করলে সুখ পাবা। বাবা অসুখী কেউ হবে না রে বাবা। যে কথাগুলো আমি এত সময় আসরে বলে গেলাম, এই কথাগুলো পালন করলে শান্তিধাম তৈরি হবে, নব ওরাকান্দি তৈরি হবে প্রত্যেক ঘরে ঘরে। তিন গুরু ঐক্য হয়ে অষ্টদশ রস মিশাইয়ে সাদের ঘর গড়াইয়ে দিয়েছে ঠিক করে। ও তার দুই খুঁটির পর ফাইরে মেশারা, ও তার দুই খুঁটির পর ফাইরে মেশারা, তিন গুণেতে বন্ধন করে নব। শ্রী গুরুর অপার কীর্তি, মটকার পর দুইটি বাতি জ্বলতেছে দিবারাতি জগৎ আলো করে। শ্রী গুরুর অপার কীর্তি, মটকার পর দুইটি বাতি জ্বলতেছে দিবারাতি জগৎ আলো করে। ও তার দুই খুঁটির পর ফাইরে মেশারা, ও পাগলা রে, ও পাগলা রে, ও তার দুই খুঁটির পর ফাইরে মেশারা, তিন গুণেতে বন্ধন করে নবরত্নের ঘরে। বাম দক্ষিণে রবিশ ক্ষিতি অবতেজ মরুদ্গম, পঞ্চতত্ত্বে পুরে দম রেখেছে মন্দিরে। বাম দক্ষিণে রবিশ ক্ষিতি অবতেজ মরুদ্গম, পঞ্চতত্ত্বে পুরে দম রেখেছে মন্দিরে। গুরু বিচার করে অমূল্য রতন পরে রেখেছে সাধের ঘরে সাত তালার উপরে। শ্রী গুরু বিচার করে অমূল্য রতন পরে রেখেছে সাধের ঘরে সাত তালার উপরে। বলে মহানন্দ ছেড়ে দে চিত্ত সন্ধ, অশ্বিনী অজ্ঞানন্ধ বলবো কি আর তোরে। ওরে আমার হরি চাঁদ সেই ঘরের মালিক, আমার হরি চাঁদ সেই ঘরের মালিক, দেখলি না নিহার করে
ঘরে কথাই আমি আসরে বলে যাই, এত সময় যা প্রশ্ন করেছে জবাব দিলাম তাই। তাই গুরুচাঁদ ঠাকুর শিক্ষান্দোলন কিছুটা সংক্ষেপে আলোচনা করে পরিষ্কার সিদ্ধান্ত দিলাম আমি সভ্য সবার ভিতরে। দেখি এর পরে মনোহর এসে বাবা কোন সে কথা বলে যায়, আপনারা বসে বসে শ্রবণ করবেন বাবা এ কাব্য সভায়। তবে প্রথমবারে তারে বেশি আমি আর বলবো না, অল্পে অল্পে রেখে দিলাম আমার কাব্য আলোচনা। দেখি এর পরে সদানন্দ এসে কোন সে কথা বলে যায়, মনোহর এসে আপনারা বসে বসে শ্রবণ করবেন কাব্য সভায়। যে কয়টা প্রশ্ন সে আমায় করেছিল আমার ঠাকুর, রাখাল মল্লিক গানে সন্তুষ্ট হয়ে 51 টাকা আশীর্বাদ স্বরূপ পাঠিয়েছে, তাই আমি তার আশীর্বাদ আমি মাথায় নিলাম। জয় হরি বল। দেখি এর পরে এসে আসর মাঝে আবার কি প্রকাশ করে যায়, আপনারা বসে থাকুন আসবো আমি এ কাব্য সভায়। তবে নিষ্ঠার কথা নামের ব্যাখ্যা গুরুচাঁদ শিক্ষায় আন্দোলন করে পরিষ্কার আমি ব্যাখ্যা করলাম এই পবিত্র আসর। রাজহংসের কাছে জলে দুধে যদি বাবা একত্রিত করে দেওয়া হয়, জলটুকু থেকে দুধের ভাগটা গ্রহণ করে বলিয়ে সবাই জলের ভাগটা ফেলে দুগ্ধ করিবে গ্রহণ, আরেকটু তার সঙ্গে আশীর্বাদ করিবেন। এখন আপনাদের শুভ আশীর যদি পাই তবেই তো ধন্য জীবন কালা হলে নাই, যাক চলে বেশি বলে প্রয়োজনও নাই। এই পর্যন্ত বাক্যান্ত করিলাম সবাই, এই পর্যন্ত প্রথমবারে ক্ষান্ত করে যাই। একবার গণেশ পাগল প্রেমানন্দে হরি বল।